আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বোমার উপরে ভাসছে ইউনূসের বাংলাদেশ, আইন শৃঙ্খলা পরিস্থিতির লাগামহীন। আপনারা বুঝতেই পারছেন যে বাংলাদেশে আইন শৃঙ্খলাটা কোথায় নেমে গেছে। আপনি একটা মানুষ, বাংলাদেশের একজন নাগরিক, কোনোভাবে নিরাপত্তা বোধ করেন? রাতের বেলা তো দূরের কথা, কখনো কখনো দিনের বেলাও চলাচল করতেও মানুষ দ্বিধান্বিত। এই বাংলাদেশে পড়ে গেছে। এগুলো আমরা গত 1.5 বছরে হাজারবার বলছি, কিন্তু নতুন নতুন ঘটনা ঘটছে। এই যে গত শুক্রবার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশু সহ 4 জন আহত হয়েছেন। বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের 2টি কক্ষের দেওয়াল পুরো উড়ে গেছে। ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এটা আমি বলবো, এটা একটা ট্রেলার। একটা দুর্ঘটনা ঘটেছে, ঘটার মাধ্যমে এই ঘটনাটা প্রকাশ পেয়েছে। কিন্তু সত্যিকার অর্থে এরকম ঢাকার আশপাশে এরকম অলিতে গলিতে মাদ্রাসা গড়ে উঠেছে। এই মাদ্রাসাটা কিন্তু স্থায়ী কোনো ভবনে বা স্থায়ী সেই মাদ্রাসার মালিকানাধীন ভবনও নয়। এটা একটা ভাড়াকৃত বাড়ি, একতলা ভবন। এই ভবনে 40-50 জন স্টুডেন্টদেরকে, মাদ্রাসা স্টুডেন্টদেরকে পড়ানো হতো, এবং যারা মাদ্রাসা চালাতেন তারা আবার ওই বাড়িতেই, 4 রুমের বাড়ি, 2 রুমে পড়ানো হতো আর 2 রুমে তারা বসবাস করতেন। এই মাদ্রাসার আড়ালে আসলে এটা খুব স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে মাদ্রাসার আড়ালে সেখানে বোমা তৈরির আসলে একটা ফ্যাক্টরি ছিল। সেই ফ্যাক্টরিটা, এই বিস্ফোরণটা না হলে এটা প্রকাশ হতো না। বোমাটা তৈরি হতো, বোমাগুলো ডেলিভারি হয়ে যেত, এবং এই যে নির্বাচনমুখী বাংলাদেশ, এই নির্বাচনমুখী বাংলাদেশে এটি ব্যবহার হতো। এই মাদ্রাসায় এটা বিস্ফোরণ হয়ে অ্যাক্সিডেন্টের মাধ্যমে এটা ধরা পড়লো। কিন্তু আরও যে কত শত শত এরকম মাদ্রাসা ঢাকার অলিতে গলিতে আপনি খেয়াল করে দেখবেন, পাড়া মহল্লায় আবাসিক মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসা, সেই মাদ্রাসা। মাদ্রাসা করলে তো আর কোনো প্রশ্ন থাকে না। সবাই ভাবে যে সেখানে আল্লাহর কাজ হচ্ছে, আল্লাহর নাম নেওয়া হচ্ছে, পুত পবিত্র জায়গা। কিন্তু এই পুত পবিত্রকে যে একটি জঙ্গি গোষ্ঠী কি অপবিত্র করছে, এইগুলো তার উদাহরণ। কেরানীগঞ্জের হাসনাবাদ বোমা বিস্ফোরণ তার উদাহরণ। আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ ভালো নেই। অন্যদিকে দেখুন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, তৈরি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আশঙ্কা। নির্বাচন ঘিরে শুরু হয়েছে সন্ত্রাসীদের তৎপরতা, আর বড় সংখ্যা তৈরি করছে আগ্নেয়াস্ত্র। এই যে আগ্নেয়াস্ত্র, এই যে বোমা, এবারের নির্বাচনে আগ্নেয়াস্ত্র একটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, এমন আলোচনা খোদ নির্বাচন কমিশনের অভ্যন্তরে। তথাকথিত গণঅভ্যুত্থানের পর জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসী, দাগী আসামি, চরমপন্থী জঙ্গিরাও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব বিষয়ে পদক্ষেপ নিয়েও কোনো সুখবর দিতে পারেনি এখনো পর্যন্ত, যার ফলে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটছে, আর সারা দেশের প্রার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা, উদ্বেগ, আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেশব্যাপী ভোটের মাঠে সন্ত্রাসী ও আগ্নেয়াস্ত্র নিয়ে যে উৎকণ্ঠা তৈরি হয়েছে, সেটি নির্বাচনের আগে শুধু রুটিন কাজ সেরে দায়িত্ব সারবে পুলিশ প্রশাসন, নাকি সমস্যার সমাধানে কার্যকরী পদক্ষেপ নেবে, সেটি নিয়ে ভাবছে সম্ভাব্য প্রার্থীরা। পুলিশের পক্ষ থেকে ঢাকঢোল পিটিয়ে ভিন্ন ভিন্ন নামে বিভিন্ন সময় অভিযানে কিছু আসামি, কিছু সিসকে চোর, কিছু অস্ত্র উদ্ধার করে এগুলো গণমাধ্যমে প্রচারের জন্য পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয় না। কাজের কাজে কিছু হয় না, তার প্রকৃষ্ট উদাহরণ এই যে ইনকিলাব মঞ্চের যে ছেলেটি মারা গেছে, ওসমান হাদি। একে আসলে কারা মারলো, কে মারলো? প্রকাশ্যে দিনের বেলা গুলি করে একে হত্যা করা হয়েছে। অথচ আজকে এই ছেলেটি 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছে, আজকে 28 ডিসেম্বর। আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনা ছাড়াও ইতিমধ্যে ভোটের মাঠে গুলি করে হত্যার ঘটনা বেশ কিছু ঘটনায় সর্বত্র নিরাপত্তা শঙ্কা, যার কারণে এই যে যারা ভোট করবেন, যারা প্রার্থী হচ্ছেন, তারা সরকারের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করার একটা হিড়িক পড়ে গেছে।
তথাকথিত গণ অভ্যুত্থানের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র, কারাগার ভেঙে পালিয়ে যাওয়া অপরাধী, জামিনে মুক্তি পাওয়া শীর্ষ ও দাগী সন্ত্রাসীরা নির্বাচন প্রভাবিত করার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এর বাইরে সীমান্ত পার হয়ে আসা অবৈধ অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে। এছাড়া ছোট বড় সব অপরাধীদের দখলে এখন আগ্নেয়াস্ত্র রয়েছে। এসব অস্ত্র ইতিমধ্যে বিভিন্ন অপরাধে ব্যবহার করা হয়েছে। খুন খারাপি, চাঁদাবাজি, দখলবাজি প্রকাশ্য প্রদর্শন করছে সন্ত্রাসীরা। গোয়েন্দা সূত্রগুলো বলছে লুট হওয়া অস্ত্র হাতবদল হয়ে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী, চরমপন্থী, স্থানীয় সন্ত্রাসী ও পেশাদার অপরাধী এমনকি রাজনৈতিক দলের ক্যাডারদের হাতে চলে গেছে। আগামী জাতীয় নির্বাচনে প্রতিপক্ষকে ঘায়েল করতে পেশিশক্তি প্রদর্শন এমনকি ভোটের মাঠ নিয়ন্ত্রণে রাখতে অস্ত্রগুলো ব্যবহারের আশঙ্কা রয়েছে। তাই নির্বাচন কেন্দ্রিক সংঘাত, সহিংসতা মোকাবেলায় এসব অস্ত্র উদ্ধার করা না গেলে ঝুঁকি থেকেই যাবে। এসব বাস্তবতা বিবেচনায় অপরাধ বিশেষজ্ঞরা বলছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত কৌশল পাল্টে এসব অস্ত্র উদ্ধার করা। তা না হলে নিরাপত্তা আশঙ্কা বাড়তেই থাকবে। খুব উদ্বেগের বিষয় যে তথাকথিত গণ অভ্যুত্থানের পর দেশের 460টি থানা ও 114টি ফাঁড়ি ও গণভবনের দায়িত্বে থাকা এসএসএফ এর লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি 1340 আগ্নেয়াস্ত্র। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভিন্ন ভিন্ন নামে একের পর এক অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বশেষ গত 5ই নভেম্বর এসব অস্ত্র উদ্ধার করলে সরকার বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করে। পুরস্কার ঘোষণা করে একটি অস্ত্র উদ্ধার করতে পারেনি সরকার। 2024-এর জুলাই আগস্টে কারাগার থেকে পালিয়ে যাওয়া 7 শতাধিক আসামি, প্রায় 1.5 বছর হতে চলল, 720 জন জেল পলাতক আসামিকে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যা মামলা, মৃত্যুদণ্ড প্রাপ্ত এসব আসামি দীর্ঘ সময় ধরে পলাতক থাকায় আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নিরাপত্তা হুমকি। কারা ও পুলিশ সূত্র জানায় পালিয়ে যাওয়া এসব আসামির মধ্যে হত্যা, সন্ত্রাস, ডাকাতি ও জঙ্গিবাদ সংশ্লিষ্ট গুরুতর মামলার অভিযুক্তরাও রয়েছে। 720 আসামি তো পলাতক, আর সরকারের পৃষ্ঠপোষকতায় জঙ্গি, হত্যা, খুন, নির্যাতন মামলার আসামিদের ছেড়ে দেওয়া হয়েছে। তাহলে কি বুঝছেন? সরকার নিজে এই পরিস্থিতিটা তৈরি করেছে। উদ্দেশ্য বিশেষ ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেশি বিদেশি চাপে সেই উদ্দেশ্য হাসিল করতে পারছে না তারা। সরকারের আসলে উদ্দেশ্য ছিল দীর্ঘমেয়াদে দেশকে অস্থিতিশীল করে রাখা এবং এই সরকার দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করা। কিন্তু সত্যিকার অর্থে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে, নির্বাচন হতেই হবে, কিন্তু তার আগে হতেই হবে এবং হয়ে যাবে, এটাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তার আগেই যদি এই যে পলাতক আসামিরা, এই যে জঙ্গিরা, এই যে অস্ত্রবাজিরা, এই যে জায়গায় জায়গায় বোমা বিস্ফোরণ হচ্ছে, এই বোমা তৈরিকারকরা যদি বাংলাদেশকে বোমার উপরে ভাসিয়ে দেয়, বোমার উপরে ভাসছে, তাহলে নির্বাচন এবং আগামীর ইতিবাচক বাংলাদেশে পৌঁছানোটা কঠিন হবে। সত্যিকার অর্থে এই মুহূর্তে বাংলাদেশ এক চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে সময় পার করছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনের আগে নানা ঘটনা ঘটে যেতে পারে। আশঙ্কাজনক, এক প্রকার বাংলাদেশ আশঙ্কাজনক অবস্থায় আছে। আমরা প্রত্যাশা করি যে আশঙ্কা মুক্ত হোক, বাংলাদেশ স্বাভাবিক বাংলাদেশে ফিরে যাক। আমরা সেটাই দেখতে চাই দেশবাসী হিসেবে, দেশের নাগরিক হিসেবে। আমরা প্রত্যাশাই করতে পারি, কিন্তু আমাদের হাতে তো ক্ষমতা নেই। আমরা তো আর অস্ত্র উদ্ধার করব না, আমরা তো পলাতক আসামিকে ধরবো না, ইউনূস ধরবে, ইউনূসের প্রশাসন ধরবে। এখন দেখার বিষয় যে ইউনূস সেটি করে নাকি সন্ত্রাসীদের হাতে দেশটি তুলে দেয়। শেখ হাসিনার দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারটা শুধু আরেকটি রাজনৈতিক বক্তব্য নয়, এটা আসলে এক ধরনের আত্মস্বীকৃতি এবং কৌশলগত পুনর্নির্ধারণ। যারা সাক্ষাৎকারটি পড়েছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এই ইন্টারভিউ আগের সবগুলোর চেয়ে আলাদা, কারণ এখানে তিনি ক্ষমতার ভাষা নয় বরং সংগঠনের ভবিষ্যৎ ভাষায় কথা বলেছেন। মাঠ হারানোর পর কেউ যদি প্রথমে সংগঠন, নেতৃত্ব আর আদর্শের প্রশ্ন তোলে, তাহলে বুঝতে হবে যে তিনি লড়াইটা এখন অন্য জায়গায় নিয়ে যেতে চাইছেন।
বাংলাদেশে আজকে রাজনীতির সবচেয়ে বড় বাস্তবতা হলো রাজনীতি আর শুধু মিছিল, মাইক আর পোস্টারের মধ্যে সীমাবদ্ধ নেই। রাজনীতি এখন মানুষের মাথার ভেতরে ঢুকে গেছে। টাইমলাইন, কমেন্ট, শেয়ার, রিলস, শর্ট ভিডিও, ন্যারেটিভ, ইউটিউব, এই সব কিছু মিলিয়েই এখন রাজনৈতিক ক্ষমতা তৈরি হয়। এই জায়গাটাই আওয়ামী লীগ সবচেয়ে বেশি অবহেলা করেছে, আর সেই অবহেলার ফলই আজ সবচেয়ে বড় ক্ষতি হিসেবে সামনে এসেছে আওয়ামী লীগের। শেখ হাসিনার বক্তব্যে প্রথমবারের মতো এই বাস্তবতার স্বীকৃতি আমরা দেখতে পাচ্ছি। যদিও তিনি সরাসরি সোশ্যাল মিডিয়া যুদ্ধে আমরা পিছিয়ে কথাটা বলেননি, কিন্তু নতুন প্রজন্মের নেতৃত্ব, আধুনিক যোগাযোগ, ডিজিটাল বোঝাপড়া, এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন এবং তাতেই বোঝা যাচ্ছে তিনি এগুলোকে একটা স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু খুব কূটনৈতিক ভাষায়। ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ অনলাইন রাজনীতিকে কখনো সিরিয়াস রাজনৈতিক প্রকল্প হিসেবে নেয়নি। মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, এই বিষয়গুলো নিয়মিতভাবে অনলাইন আলোচনার অংশ হওয়া উচিত ছিল, ট্রেনিং এর অংশ হওয়া উচিত ছিল, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। সুবিধাবাদী, সুযোগ সন্ধানী লোকদের দল ও তার আশেপাশে জায়গা দেওয়া হয়েছে, যারা আদর্শ নয়, সুবিধার রাজনীতি বোঝে। হাসনাত, সার্জিস, সাদিক কাইয়ুম, এরা সব উদাহরণ। এর ফলে দলের ভিতর একটা আদর্শিক শূন্যতা তৈরি হয়েছে। রাজনীতি কখনো শূন্যতা সহ্য করে না, সেই শূন্যতায় পরে অন্যরা এসে ভরাট হয়েছে খুব পরিকল্পিতভাবে, খুব ধৈর্য নিয়ে। লুঙ্গির তলে শিবির, হেলমেট বাহিনী, এরা হচ্ছে এই শূন্যতার ভেতরে জায়গা করে নেওয়া রক্তবীজের ঝাড়। অনলাইন অ্যাক্টিভিজমকে গুরুত্ব না দেওয়ার সবচেয়ে বড় প্রমাণ ছিল এটাকে সংখ্যার খেলায় নামিয়ে আনা। কথিত 10 লক্ষ সাইবার যোদ্ধার গল্প শোনানো হয়েছে আমাদের, কিন্তু যাচাই, ট্রেনিং, আদর্শিক প্রস্তুতির কোনো চিহ্ন ছিল না। নাম ছিল কিন্তু কাঠামো ছিল না। ফলাফল হয়েছে ভয়াবহ। অনেকে এই স্পেসে ঢুকে নিজেদের মতো করে ব্যবহার করেছেন, কেউ কেউ সুযোগ বুঝে ন্যারেটিভ বদলেছেন, কেউ আবার পুরোপুরি উল্টো দিকের ভাষ্য ছড়িয়ে দিয়েছে, দলের ভিতরে, দলের বাইরে, মানুষের কাছে। সংগঠিত না হলে সংখ্যার কোনো মূল্য থাকে না। রাজনীতিতে এটা নতুন কথা নয়, কিন্তু আওয়ামী লীগ সেটা বুঝতে দেরি করেছে, আর দেরির ফল তো তারা দিচ্ছে প্রতি মুহূর্তে। এর সঙ্গে যুক্ত হয়েছে দলের ভেতরের মানসিক সমস্যা। ভালো লেখাপড়া, বিশ্লেষণ শেয়ার করা, যুক্তি দিয়ে কথা বলা, এই কাজগুলোকে সময় নষ্ট মনে করা হয়েছে। অনলাইন অ্যাক্টিভিজমকে ফেসবুকিং, হালকা বা অপ্রয়োজনীয় হিসেবে দেখা হয়েছে। ফলে তথ্যভিত্তিক লেখা, ডকুমেন্টেড বিশ্লেষণ বা গভীর আলোচনা ছড়ানো যায়নি। বিশেষ করে দলের ভিতরকার যে চিন্তা বা চেতনা তৈরি করার জায়গাটি, সে জায়গাটি খুব অনুপস্থিত ছিল। রাজনীতি তখন ধীরে ধীরে স্লোগানের মধ্যে আটকে গিয়েছিল, আর স্লোগান যখন প্রশ্নের মুখে পড়ে তখন তো তা টিকে থাকতে পারেনি তো। যে কারণে যখন 2024 সালে তুমি কে আমি কে, রাজাকার নিয়ে মাঠে নেমেছিল ওরা, তখন আওয়ামী লীগের পাল্টা ন্যারেটিভ তৈরি করার কোনো জায়গা ছিল না, কেউ কাজ করেনি তখন। কারণ এই হাসনাত, সার্জিস, এরা তো সব ঢুকে গেছে এই আন্দোলনের ভেতর, আর শিবিরের সাদিক কাইয়ুমরা তো গিয়ে দখল করেছে মাঠ। অন্যদিকে যারা এই জায়গাটা সিরিয়াসলি নিয়েছে, তারা খুব দক্ষভাবে ইকো চেম্বার তৈরি করেছে, প্রশ্ন ছাড়াই শেয়ার করা, একই কথা বারবার দেখানো, ভিন্ন মতকে লেবেল দেওয়া আর ভয়ঙ্কর গুজব ছড়ানো, এই কৌশলগুলো ব্যবহার করে তারা ভয় তৈরি করেছে। লীগ ভারতের দালাল, এই যে ট্যাগগুলো, এবং লীগ দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এই যে ট্যাগগুলো শুধু গালি নয়, এগুলো রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। মানুষ ভয় পেয়েছে, প্রশ্ন করতে সাহস পায়নি। তারপর ধীরে ধীরে মানুষ তাদেরকে অন্ধভাবে অনুসরণ করতে শুরু করে রাস্তায় নেমে এসেছে। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে, সূক্ষ্ম নয়, খুব মোটা দাগে। সরাসরি অস্বীকার না করে কিছু ঘটনা চেপে রাখা হয়, কিছু ঘটনাকে অতিরঞ্জিত করা হয়, মানে আবেগ ব্যবহার করে ইতিহাসের একটা নতুন সংস্কার বানানো হয়েছে। এখানে ঘটনা নয়, ন্যারেটিভ মুখ্য হয়ে দাঁড়িয়েছে। কোন ভিকটিমকে সামনে আনা হবে, কাকে আড়াল করা হবে, খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মানুষ ধীরে ধীরে একপাক্ষিক গল্পে অভ্যস্ত হয়ে পড়েছে। মানুষ তখন আর বিকল্প প্রশ্ন করতে সাহসও পায়নি। আওয়ামী লীগ মানুষকে এই সাহসটা দিতে পারেনি, তাদের দলের নেতৃত্বকে দিতে পারেনি, সাধারণ মানুষকে তো পারেইনি। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার বক্তব্যে এখন যে নতুন সংগঠন সংস্কারের যে ইঙ্গিত এসেছে, সেটা শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, এটা আদর্শিক পুনর্গঠনের ডাকও বলে আমার মনে হয়েছে। তিনি যখন বলছেন স্থানীয় বাস্তবতা বোঝা নেতৃত্ব দরকার,
তখন সেটা শুধু ভৌগোলিক নয়, মানসিক বাস্তবতার কথাও তিনি বলছেন। ঢাকায় বসে রাজনীতি করা, এলাকায় না যাওয়া, কর্মীদের সঙ্গে প্রভুর মতো আচরণ করা, এই রাজনীতি এখন মৃত। ভবিষ্যতের রাজনীতি হবে 1 to 1, মুখোমুখি প্রশ্ন আর সরাসরি যোগাযোগের রাজনীতির। এলিট রাজনীতি প্রত্যাখ্যানের কথাটাও শেখ হাসিনা বলেছেন এবং এখানে খুব গুরুত্বপূর্ণ। উত্তরাধিকার, নাম, পরিচয় এসব আর যথেষ্ট নয়। কাজ, যোগাযোগ আর বিশ্বাসযোগ্যতা, এই তিনটা ছাড়া রাজনীতি টিকবে না। নিজের সন্তানদের ক্ষেত্রেও যোগ্যতার শর্ত দিয়ে শেখ হাসিনা আসলে দলের ভেতরের সব সুবিধাভোগী গোষ্ঠীকে বার্তা দিয়েছেন। যে বিষয়গুলোতে তিনি বের হওয়ার পথ দেখিয়েছেন সেগুলো এখানে সবচেয়ে বাস্তব অংশ। প্রথম ধাপ হলো স্বীকার করা যে আমরা অনলাইন যুদ্ধে হেরে গেছি, পিছিয়ে পড়েছি। দোষ চাপিয়ে তো কোনো লাভ নেই। আত্মসমালোচনা ছাড়া কোনো সংগঠন ঘুরে দাঁড়াতে পারে না। দ্বিতীয়ত, সাংগঠনিকভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত সাহস গুরুত্বপূর্ণ, কিন্তু ছোট ছোট গ্রুপ, নিয়মিত লেখা, পড়ালেখা করা, আলোচনা, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খুব আপডেট থাকা, এগুলো শেয়ার করা, এগুলো না করতে পারলে তো ন্যারেটিভ তৈরি করা যাবে না। নিজস্ব ন্যারেটিভ তৈরি করতে হবে, রাজনীতির ন্যারেটিভ তৈরি করতে হবে। কন্টেন্টের প্রশ্নটা তাই এখানে খুব কেন্দ্রীয়। আবেগের পাল্টা আবেগ দিয়ে লড়াই জেতা যায় না। ডকুমেন্ট, প্রমাণ, টাইমলাইন, এই জিনিসগুলো ব্যবহার করে ধীরে ধীরে ন্যারেটিভ ভাঙতে হয়। ওরা এতদিনে যে ভয়ঙ্কর ন্যারেটিভ তৈরি করেছে, মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে যেসব ন্যারেটিভ তৈরি করেছে, সেগুলো ভাঙতে হলে আপনাকেও প্রমাণ হাজির করতে হবে, আপনাকেও তথ্য হাজির করতে হবে, বক্তব্য হাজির করতে হবে। যেসব বিষয় এতদিন ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছিল, সেগুলোকে সামনে আনতে হবে। প্রশ্ন তুলতে হবে, কেন এক বিষয়ে চুপ আর অন্য বিষয়ে সরব থাকছে বিপক্ষগুলো। এই প্রশ্নগুলোই মানুষকে ভাবতে শেখাবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন প্রজন্মের সঙ্গে কথা বলা। জেনজির ভাষা বোঝে এমন অল্টারনেটিভ ইনফ্লুয়েন্সার তৈরি না হলে এই লড়াই অসম্পূর্ণ থাকবে। অন্ধবিশ্বাস নয়, সংশয় ভিত্তিক চিন্তা শেখানো, এটাই হবে আসল কাজ। কর্মীদের মানসিকতাও বদলাতে হবে। ভালো লেখা শেয়ার করা এখন আর ছোট কাজ নয়, এটা রাজনৈতিক দায়িত্ব। এই পুরো ছবির মধ্যে শেখ হাসিনা নিজেকে আবার প্রাসঙ্গিক করে তুলতে চাইছেন। ইউনূস সরকার তাকে নিষিদ্ধ করেছে, দলকে কোণঠাসা করেছে, কিন্তু তিনি খেলাটা এখন সংগঠন, ন্যারেটিভ আর ভবিষ্যৎ নেতৃত্বের মাঠে নিয়ে গেছেন। ভারতের ভূমিকা নিয়ে তার বক্তব্য, নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের প্রশংসা, সব মিলিয়ে তিনি দেখাতে চাইছেন আন্তর্জাতিক এবং আঞ্চলিক দুই রাজনীতিতেও তিনি এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শেষ পর্যন্ত একটা কথা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা হচ্ছে রাজনীতি এখন মানুষের মাথার ভেতরে। তিনি সেটা বুঝেছেন, তিনি সেটা বলছেন। সেখানে যদি জায়গা হারান, মাঠে দাঁড়িয়ে থাকা অর্থহীন। এই বাস্তবতা মেনে নিয়ে যদি সাংগঠনিকভাবে বা সংগঠিতভাবে অনলাইনে কাজ করা যায়, ধীরে হলেও ন্যারেটিভের কেন্দ্রে ফিরে আসতে আওয়ামী লীগের সময় লাগবে না। ইউনূস নিষিদ্ধ করেছে ঠিকই, কিন্তু শেখ হাসিনাও বসে নেই। তিনি লড়াইটা অন্য স্তরে নিয়ে গেছেন, নিয়ে যাচ্ছেন, নিয়ে যাবেন। এখন প্রশ্ন একটাই, দল কি সেই লড়াইয়ের জন্য প্রস্তুত? মানসিকভাবে, মাঠে এবং সবচেয়ে বড় কথা অনলাইনে। আমার মনে হয় এই অনলাইন স্ফেয়ারে আওয়ামী লীগ যদি আরো সক্রিয় হয়ে ওঠে এবং আওয়ামী লীগের যেসব নেতারা এখন চুপ হয়ে আছেন বিভিন্ন দেশে, তারা যদি আরো সক্রিয় হয়ে ওঠেন, আপনি দেখবেন নিমিষেই পরিস্থিতি বদলে যাবে। নিমিষেই বদলে যাবে সকল অপপ্রচার, সকল ব্যর্থতা এবং ডক্টর ইউনূসের অপশাসন। এই অপশাসনের সমাপ্তি ঘটবে মধ্য দিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কার্যকালের একদম শেষ সময়টিতে কতগুলো নিয়োগ, কতগুলো বদলি, কতগুলো পদত্যাগ, এই বিষয়গুলো নিয়ে নিদারুণভাবে আলোচনা হচ্ছে। এবং এ সকল পদত্যাগের সঙ্গে রাজনীতির বিবর্তন, রাজনীতির পরিবর্তন, অনেকের কপাল পোড়ার আলামত এবং অনেকের নতুন করে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ তৈরি হয়ে গেছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে ওসমান হাদি হত্যাকাণ্ডের পর যারা ইনকিলাব মঞ্চের পরিচালক, কর্তা ব্যক্তি, হত্যাকর্তা, তাদের 1 নম্বর দাবি ছিল যে অপরাধীকে ধরতে হবে এবং ওসমান হাদির অপরাধী ধরা না পড়া পর্যন্ত কোনো নির্লেকশন হবে না। তো এটা নিয়ে খুব মাঠ গরম হচ্ছিল, আর সেই গরম মাঠটা মোটামুটি নরম হয়ে গেল জনাব তারেক রহমান সাহেবের বাংলাদেশে ফেরার মাধ্যমে। অন্যদিকে ওসমান হাদির এই হত্যাকাণ্ডের পর সবাই এক বাক্যে যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, তার পদত্যাগ দাবি করছিলেন এবং দেশে বিদেশে বিভিন্ন গণমাধ্যমে প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছিল যে
তিনি পদত্যাগ করছেন। আর তার জায়গাতে যিনি এখন নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন খলিলুর রহমান সাহেব, তাকে নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে আরেকটি গ্রুপ দাবি তুলছিলেন যে জাহাঙ্গীর সাহেব কী কাজ করছেন, পুলিশ তো আসলে চালায় খোদাবক্ত চৌধুরী, যিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী, কিন্তু বিশেষ সহকারী হলেও মূলত পুরো পুলিশকে তিনি চালাচ্ছেন, আর বিজিবিকে মূলত চালাচ্ছেন জনাব জাহাঙ্গীর। যেহেতু তিনি আর্মি ব্যাকগ্রাউন্ডের, তো বিজেপির যে কমান্ডিং অফিসারগুলো যারা আছে তারা সেনাবাহিনী থেকে এসছে, ফলে বিজেপির উপর তার একটা যাকে বলা হয় কর্তৃত্ব রয়েছে। তো আর অন্যদিকে যেহেতু খোদাবক্ত চৌধুরী সাবেক আইজি ছিলেন, এই জন্য তিনি এখানে নিয়োগ লাভের পরপরই আইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার থেকে শুরু করে সব গুরুত্বপূর্ণ পদে তিনি নিয়োগ দিচ্ছিলেন তার পছন্দের মানুষকে। অন্যদিকে জুলাই আগস্ট বিপ্লবের পর সেই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে জামাত একছত্র আধিপত্য দেখাচ্ছিল, কিন্তু পুলিশের যে নিয়োগ বদলি থেকে যা কিছু, এটি প্রথম কয়েক মাস এটা বিএনপি নিয়ন্ত্রণ করত। পুলিশ অফিসার্স মেস যেটা আছে, সেই পুলিশ অফিসার্স মেসের বসে পুলিশের সাবেক কিছু কর্মকর্তা যারা বিএনপির জমানাতে মানে 2001 থেকে 2006 সালে তারেক রহমান সাহেবের খুব ঘনিষ্ঠজন ছিলেন, এবং এসপি বা সিনিয়র এসপি পদে তারা চাকরি করার পরে অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে ওএসডি হয়েছেন। এদের একটা বিরাট সিন্ডিকেট ছিল। তো সেই সিন্ডিকেটটি মূলত পুলিশ থেকে আওয়ামী লীগের যারা লোকজন তাদেরকে তালিকা ধরে ধরে তাদেরকে আউট করা, আর বিভিন্ন জায়গাতে খালি জায়গাতে নিজেদের দলীয় লোক বসানোর যে কাজটি ওই দিন 1 মাসের মধ্যে চমৎকারভাবে করেছিল। এর ফলে কি হলো, জামাতের মধ্যে নিদারুণ একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল। অন্যদিকে পুলিশের মধ্যেও কিন্তু একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিল, এবং পুলিশ কোনো অবস্থাতেই অ্যাক্ট করছিল না। প্রথম 2-3 মাসে একেবারেই অ্যাক্ট করছিল না। ঠিক সেই সময়টাতে যখন হঠাৎ করে প্রথম আর একটা ঘটনা ঘটলো, যে ওই সময়টাতে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত। তো তার একটি বক্তব্যের কারণে তাকে সরিয়ে দেওয়া হলো, এবং সেখানে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব যখন এলেন, তিনি একেবারে সহজ সরল সাধারণ ভাষায় কথাবার্তা বললেন, যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এরকম একটি সেক্সি মিনিস্ট্রি, মানে আকর্ষণীয় মিনিস্ট্রিতে এরকম লোকজন অনেকেই পছন্দ করে না। সেখানে চায় যে এখানে খুব চৌকস কেউ একটা হবেন। এখন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওইরকম না। এখানে আসলে সবাই চিন্তা ভাবনা করেন যে না, যিনি স্বরাষ্ট্র যাকে বলা হয় উপদেষ্টা হবেন বা স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, তারা খুবই স্মার্ট হবেন, দেখতে শুনতে সুন্দর হবেন, অনেকটা আমাদের যে সাবেক আইজি নূর মোহাম্মদ সাহেব তার মতো হবেন এরকম। বা সেনাবাহিনী থেকে যদি কোনো কর্মকর্তা আসেন, সাবেক যারা আছেন খুবই স্মার্ট কিছু জেনারেল আছেন, যেমন ইকবাল করিম ভূঁইয়া। এখন ইকবাল করিম ভূঁইয়ার মতো লোককে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হতো, মনে করতে যে না, সবাই মনে করতে যে না, আমরা একেবারে একটা চৌকস লোক পেয়েছি এরকম। মানে যেহেতু একটা সেক্সি মিনিস্ট্রি, তো সেখানে যদি সারা খাতুনের মতো লোকজন আসে, অন্য লোকজন আসে, এরকম লোকজন পছন্দ করে না। তো সেদিক থেকে মানুষের মনে একটা ক্ষোভ ছিল এবং লোকজন পছন্দ করছিল না। সাখাওয়াত সাহেবকে কিন্তু লোকজন মেনে নিয়েছিল, বিকজ হি ইজ ড্যাম স্মার্ট। তো যার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার রূপে তার যে সিলেকশনটা ছিল পারফেক্ট। তা নিয়ে চলে যাওয়ার পর যখন তিনি আসলেন, তখন আরেক দফা মানুষ হতাশ হয়ে পড়লো। অর্থাৎ জাহাঙ্গীর সাহেব যখন এলেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এলেন, তো উনি বললেন যে এটা ওই আগের মতো এরকম লেভেন্ডিস টাইপের লোকজন আসছে। তো লোকজন তার কমান্ড শুনতে চাইলেন না। এমনকি তার কথা মতো একটা ওসি ট্রান্সফার হবে, এরকম ঘটনা কিন্তু ঘটেনি। তো এখানে যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটটা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছিল, এবং জাহাঙ্গীর সাহেবকে পেয়ে তারা দ্বিধারণ খুশি। তো এর মধ্যে যে কাজটি করলো, বলা হয়ে থাকে যে সেটা কেউ বলে ডিপ স্টেট, কেউ বলে জামাত, কেউ বলে স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস, কেউ বলে পুলিশের মধ্যে যে গ্রুপটি রয়েছে যারা চায় যে পুলিশটা ভালোভাবে চলুক, তারা সবাই মিলে এখানে সেই খোদাবক্ত চৌধুরীকে আনেন। তো খোদাবক্ত চৌধুরী বেসিক্যালি কখনো বিএনপি করেননি, কিন্তু বিএনপির কারণে কিন্তু তাকে জেলে যেতে হয়েছে 21 আগস্টের মামলার কারণে। তো বিএনপির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, খারাপ সম্পর্ক ছিল না। বিএনপিকে তিনি আপন মনে করতেন, এর কারণ হলো বিএনপি জমানাতে তিনি আইজি ছিলেন। বিএনপির জমানার যে 21 আগস্টের গ্রেনেড হামলার কারণে তিনি 2 বছর জেল খেটেছেন। বিএনপির সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না। মানে দুজন আইজি, বিশেষ করে একজন আইজি আছেন কাইয়ুম সাহেব, আরেকজন আছেন খোদাবক্ত চৌধুরী। তো পুরো সেই 2009 থেকে একেবারে সেই 2024 পর্যন্ত উত্তরাতে এক বা একাধিক অফিস কেন্দ্রিক পুলিশদের একটা
যাকে বলা হয় বলয় গড়ে উঠেছিল, এবং সেই বলয়ের একটা বিরাট অংশ কাইম সাহেব, সাবেক আইজি কাইম সাহেবকে কেন্দ্র করে তারা সেখানে যেতেন, কথাবার্তা বলতেন এবং পুলিশ যারা সাবেক কর্মকর্তা তাদেরকে অর্গানাইজ করতেন। আরেকটি অংশ খোদাবক্স চৌধুরীর সাথেও যোগাযোগ করতেন। তো এখানে খোদাবক্স চৌধুরী নেহায়েত ভালো মানুষ, কাইম সাহেব ভালো মানুষ, দুজনই অনেস্ট। কাইম সাহেব সিনিয়র, খোদাবক্স চৌধুরী একটু জুনিয়র। তো যেটা হলো যে এই জুলাই আগস্ট বিপ্লবের পর পুলিশের যে সকল কর্মকর্তারা, সাবেক কর্মকর্তারা কাইম সাহেবকে এবং খোদাবক্স চৌধুরীকে সামনে রেখে ঘুরতেন, তারা এই দুজনকে মাইনাস করে নিজেরাই যে সিন্ডিকেটটা গড়ে তুলেন, উইদিন 15 দিনের মধ্যে দে ডিড হিউজ। যত নিয়োগ, যত বদলি, যত বাতিল, যা কিছু করার পুলিশ সংক্রান্ত সব তারা করে ফেললেন। ফলে কাইম সাহেবের কোনো নামগন্ধ আর নেই, তিনি রীতিমতো হারিয়ে গেছেন। খোদাবক্স চৌধুরীও প্রায় হারাতে গেছেন। ঠিক সেই সময়টাতে তাকে যে কে পিক আপ করলো, এটি নিয়ে কেউ বলেন জামাত পিক আপ করেছে, কেউ বলে ডক্টর মোহাম্মদ ইউনূস করেছেন, কেননা দুজনে বাড়ি চট্টগ্রামে, হোয়াট এভার মেবি। তো খোদাবক্স চৌধুরী যখন এলেন, তিনি যে সিদ্ধান্তগুলো নিলেন, সেই সিদ্ধান্তগুলো সরাসরি বিএনপির যে ওই সিন্ডিকেটটা ছিল, যারা উইদিন 15 ডেজের মধ্যে এই সকল আওয়ামী লীগের লোকজনকে টার্গেট করে বিদায় করেছে, সেই সিন্ডিকেটটি বিএনপির নেতাকর্মীদেরকে সিলেক্ট করে, পুলিশে যে সকল বিএনপি পন্থী অফিসার ছিলেন তাদেরকে সিলেক্ট করে তাদেরকে পোস্টিং দেওয়ার ব্যবস্থা করেছে, আইজি বানিয়েছে, অনেকে ফোর্স রিটায়ারমেন্ট দিয়েছে, আবার যারা ফোর্স রিটায়ারমেন্টে চলে গেছিল তাদেরকে পুনর্বাসিত করেছে, সার্ভিস বেনিফিট দিয়েছে, এভরিথিং। এই পুরো জায়গাতে এসে খোদাবক্স চৌধুরী সব কিছু উল্টাই দিলেন উইদিন 24 ঘন্টার মধ্যে। আনবিলিভেবল। তিনি নতুন আইজি নিয়োগ দিলেন, মেট্রোপলিটন কমিশনার হিসেবে নতুন লোক নিয়োগ দিলেন, এবং এরপর থেকে এই যে তার যে পদত্যাগের আগ পর্যন্ত তিনি সব কিছু নীরবে নিভৃতে শক্ত হাতে করেছেন। এখন এগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে গেছে না বিপক্ষে গেছে সেটা সময় বলে দেবে। কিন্তু হঠাৎ করে যখন এই সময়টিতে এসে তিনি পদত্যাগ করলেন, এই পদত্যাগের কারণটা কি? এর জন্য কি জামাতের পতন হলো, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্তৃত্ব কমে গেল, নাকি পুলিশে ওই যে বিএনপি পন্থী যারা কর্মকর্তা ছিলেন সাবেক এবং বর্তমান, তারা এই তারেক রহমান সাহেবের আগমন উপলক্ষ করে কেন্দ্র করে আবার অর্গানাইজ করে পুলিশের মধ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে মিস্টার খোদাবক্স চৌধুরী এই সময়টাতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আর এই পদে জাহাঙ্গীর সাহেবের চলে যাওয়ার যে কথা ছিল তিনি এখন পর্যন্ত যাননি। অর্থাৎ তার সঙ্গে যেহেতু সেনাবাহিনীর একটা সাপোর্ট আছে, তাকে সরানোটা এত সহজ হচ্ছে না। আর যেহেতু তিনি ওই যে নরম সরম মানুষ, তিনি বিএনপির যে সিন্ডিকেটটি কাজ করছিল প্রথম থেকে, তাদের কারোর জন্য তিনি থ্রেট ছিলেন। হয়তো সাখাওয়াত সাহেব যদি থাকতেন তিনি এই কাজটা করতে দিতেন না। তিনি খোদাবক্স চৌধুরীর চেয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে, নির্মমভাবে তিনি বিএনপির ওই সিন্ডিকেটটাকে ফেস করতেন। আর 111-এ সাখাওয়াত সাহেবের যে গার্ড ছিল, এবং তিনি যেহেতু ওই সময়টাতে বিএনপির বিপক্ষে ছিলেন, ফলে বিএনপির যে সিন্ডিকেটে তারা সাখাওয়াত সাহেবকে জমের মতো ভয় পেতেন বা পছন্দ করতেন না, বা তাকে ওখান থেকে সরানোর জন্য চেষ্টা করতেন। তো সেই জিনিসটি হয়নি। সাখাওয়াত সাহেব যে কোনো কারণে একটা পরিস্থিতিতে চলে গেছেন। ওই যে রাইফেল দিয়ে একটা গুলি করা হয়েছে, ওই একটি কথায়, ওটা তো একেবারে মানে যাকে বলে কেল্লাফাত হয়ে গেছে। আগামীতে এটি নিয়ে যে কী হবে, মানে সাখাওয়াত সাহেবের ওই একটি বক্তব্য যে স্নাইপার রাইফেল দিয়ে যে গুলি করা হয়েছে, গুলি করে যে লোক মারা হয়েছে, এটা কারা মারলো, কী কারণে মারলো, এই যে প্রশ্নটা তিনি করে দিয়েছেন, এটার কারণে আগামী দিনে অনেক মানুষের, অনেক মাস্টার মাইন্ডের কাপড় চুপড় দিয়ে টানাটানি হয়ে যাবে। ফাঁসির রশি অনেকের কপালের কাছে ঘুরতেছে সেই একটা কথার জন্য। যাই হোক, এখন যিনি আছেন তিনি তো বিএনপির যে সিন্ডিকেট, অর্থাৎ বর্তমান যে লেফটেন্যান্ট জেনারেল যিনি আছেন জাহাঙ্গীর সাহেব, তিনি বিএনপির ওই সিন্ডিকেটের জন্য সমস্যা নয়। তবে হ্যাঁ, যদি তাকে আবার বাদ দিয়ে খলিলুর রহমান সাহেবকে আনা হয়, তো সেক্ষেত্রে আবার নতুন একটা মেরুকরণ তৈরি হবে। এই হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে মোটামুটি একটা ব্যাখ্যা। এর বাইরে যাকে বলা হয় ছাত্রদের যে দুজন প্রতিনিধি ছিল, মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এরা যে মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন এবং এখন নির্বাচন করার জন্য, রাজনীতি করার জন্য যে উৎসাহ উদ্দীপনা ছিল, সেটি তাদের জন্য বুমেরাং হয়েছে, সরকারের জন্য বুমেরাং হয়েছে। পুরো এখন যে রাজনীতির যে পরিবেশ এবং পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতি কিংস পার্টির জন্য গলার কাটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য অস্বস্তিকর, জামাতের জন্য হৃদয় বিদারক, এবং বিএনপির জন্য এটা রীতিমতো ম্যাগনা কাটা হয়ে দেখা দিয়েছে। এর আগে তথ্য উপদেষ্টার পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করে তিনি যে এনসিপি গঠন করেছিলেন, সেই এনসিপি এখন কিছুই করতে পারছে না। এনসিপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন,
যারা আসছে, আক্তার আসছে, তারপরে তাসনিম যারা আসছে। এখন আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার দীর্ঘদিনের ভূমিকা আছে, কিন্তু গত কয়েক মাসে আক্তার বা নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে যে ধরনের একটা উন্মাদনা ছিল, বা তারা যে কোনো একটা কথা বললে যেভাবে সঙ্গে সঙ্গে সেটা পাঠকপ্রিয়তা পেত, ভাইরাল হয়ে যেত, কিন্তু গত 15 দিন ধরে আক্তার বা যাকে বলা হয় নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো নামগন্ধ নাই। তাদের কথা মানুষ শুনছে না, তাদের কোনো লিসেনার নেই, তারা কারোর দৃষ্টি আকর্ষণ করতে পারছে না। এরপরে যে মেয়েটাকে আনা হয়েছে ইংল্যান্ড থেকে, তাসনিম যারা, এর সঙ্গে আন্দোলনের কি সম্পর্ক, আসলে এনসিবির কার সঙ্গে তার সম্পর্ক, সে কিভাবে এলো, তার হাজব্যান্ড কি করে এলো, এটা একটা বিরাট রহস্য। কেউ বলে ডিপ স্টেট, কেউ বলে ডক্টর মোহাম্মদ ইউনূসের পছন্দ, কেউ বলে আরও অনেক কিছু। এখন এই তাসনিম যারারা মানে একজন ভদ্রমহিলা, সে ডাক্তার, সোশ্যাল মাধ্যমে, সামাজিক মাধ্যমে সে কন্টেন্ট ক্রিয়েট করে, এই তার পরিচয়। এবং সেই বাংলাদেশে আসার পরে সে ডিড নাথিং, সে কিছুই করেনি, কিন্তু তাকেও এখন যাকে বলা হয় জনরোষ থেকে বাঁচানোর জন্য তাকে এখন বডিগার্ড দিতে হচ্ছে, তাকে এখন গানম্যান দিতে হচ্ছে। তো বোঝার চেষ্টা করুন যে পুরো যে কিংস পার্টি প্রকল্পটি, এটি কিভাবে বুমেরাং হয়ে পড়েছে। ফলে গত কয়েক মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার থেকে যারা পদত্যাগ করেছেন, আর সেই পদত্যাগের যে জায়গাগুলিতে যারা নতুন দায়িত্ব গ্রহণ করেছেন, এটার সমন্বয় হচ্ছে না। পদত্যাগগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের জন্য বুমেরাং হয়ে পড়েছে, কিংস পার্টির জন্য বুমেরাং হয়ে পড়েছে, এবং রাজনীতির জন্য বুমেরাং হয়ে পড়েছে। আর যারা ওখানে নতুন নিয়োগ লাভ করেছেন, এখন পর্যন্ত তারা সরকারের জন্য একটা মানে যাকে বলে কাজু বাদামের ব্যবস্থাও করতে পারেনি। কোনো একটা মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা বা তার কর্তা, তার কারণে সরকারের মুখ উজ্জ্বল হয়েছে, সরকার ভালো কিছু করতে পেরেছে, এটা হয়নি। উল্টো তারা যে সকল বিতর্ক তৈরি করেছে, সেই বিতর্ক আগামী দিনে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা হস্তান্তর, সেফ এক্সিট, কিংবা তার ক্ষমতায় টিকে থাকা, হোয়াট এভার মেবি, পুরো জিনিসটিকে ইতিহাসের সবচেয়ে সংকটময় একটা জটিল পরিস্থিতিতে ফেলে দিয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।